গল্পের মেলা, কত অজানা গল্পের খেলা। এখানে স্বপ্ন বিক্রি হয় না, বিক্রি হয় শব্দ। প্রতিটি শব্দে এক অজানা দেশের খোঁজ। দর্শক, স্বাগত জানাচ্ছি বইমেলা প্রাঙ্গণ থেকে বাংলা লিংকের সৌজন্যে নিউজ 24 এর বিশেষ আয়োজন বইমেলা প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি অন্তরা বিশ্বাস এবং আমি সজল দাস। আজকে বইমেলায় জমজমাট পরিবেশ। আজকের এই আয়োজনে আমরা আলোচনা করতে চাই নারী লেখকদের নিয়ে, নারী পাঠকদের নিয়ে, অর্থাৎ সব মিলিয়ে নারী সাহিত্য নিয়ে। কতজন নারী আসলে সাহিত্য লিখছেন, কতজন নারী প্রকাশনার সাথে যুক্ত হচ্ছেন, এবং এই যে কত কত সাহিত্য, এই সকল সাহিত্যে নারীর আসল যে সমস্যা, দুঃখ, কষ্ট বা কি কি আসলে তাদের দরকার, সেই বিষয়গুলো উঠে আসে কিনা বা আসল চিত্রটা ফুটে উঠছে কিনা, সেই বিষয় নিয়েও আমরা নিশ্চয়ই কথা বলতে চাই। আরও কথা বলার জায়গা যেটি রয়েছে, যেহেতু নারী অগ্রগামিতার কথা সবসময় বলি আমরা, সাহিত্যের এই জগতে কতটা এগোতে পেরেছে নারী, এটি যেমন একটি জায়গা। অনেক সময় বলা হয় যে নারী অনেক লেখক আছেন যাদেরকে নিয়ে খুব একটা কথা বলা হয় না। নারী লেখকের বই কয়জন পাঠক পড়েন, কিংবা একজন নারী বই লিখলে সেই বইয়ের প্রচারণা কতটুকু পায়, কিংবা সংসারের নানান বিষয়গুলো দেখভাল করে একজন নারী কতটা লেখক হয়ে উঠতে পারেন, এই আলোচনাগুলোও কিন্তু আমাদের এই কথাবার্তায় উঠে আসবে। নিশ্চয়ই। মানে একটা সময় তো নারীরা পড়াশোনাই করতে পারতো না, সেই জায়গা থেকে নারীরা লিখতে পারে, পড়তে পারে, সেরকম একটি সময়ে আমরা অবতীর্ণ হয়েছি। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তিনি এই নারীদের লেখাপড়ার জন্য কত কিছুই না করেছেন, কত যুদ্ধই না করেছেন, সংগ্রামী না করেছেন। তারপর না নারীরা আসলে পড়তে শিখলো, কিন্তু এরপরে এই বাঙালি নারীরা আসলে কতখানি সাহিত্যের সাথে যুক্ত হতে পারলেন, বা যতখানি চান তারা ততখানি পারলেন কিনা, সে কথাও আসলে আজ আমরা বলতে চাই। দর্শক, আজকে আমাদের সঙ্গে অতিথি থাকবেন পাঠক, লেখক, থাকবেন প্রকাশকও। আমরা কথা বলবো নারী সাহিত্য নিয়ে। নারীরা এই সাহিত্যের জগতে কতটা পদচারণা করতে পারছেন, কতটা তাদেরকে সহায়তা করা হচ্ছে, কিংবা তারাও বা তাদের জ্ঞান ও মন মানসিকতা থেকে, তাদের মনন থেকে কতটা তুলে আনতে পারছেন তাদের বার্তাগুলো। যেহেতু বই শুধুমাত্র মানুষের শব্দের বহিঃপ্রকাশই নয়, মানুষের মনের মধ্যে যে কথাগুলো থাকে, মানুষের মনের যে কথার যে বার্তা, সেই জায়গাগুলোই কিন্তু মানুষ তার বইয়ে লেখনির মাধ্যমে উঠে আসে। অন্তরা, এই বই লেখার যে বিষয়টি আমরা দেখেছি যে 2014 সালের পর থেকে বিশেষ করে প্রতিটি বইমেলায় অসংখ্য বই প্রকাশিত হয়েছে। সেই জায়গাগুলোতে নারীরা কতটা পেরেছেন বই প্রকাশ করতে, কিংবা নারী লেখকদের বই প্রকাশের ক্ষেত্রে যারা প্রকাশক রয়েছেন তারা কতটা আগ্রহী, আবার এই জগতে কোনো নারী প্রকাশক হয়ে উঠতে পারছেন কিনা, সেই প্রকাশক হওয়ার ক্ষেত্রে তার সমস্যাগুলোর জায়গাগুলো কি, এটি নিয়ে কতটা ভাবনা চিন্তা আছে, দেশের যারা দেশ চালান তারা কতটা ভাবেন, কিংবা এই বইমেলা যারা আয়োজন করেন বাংলা একাডেমি, তারা কতটা ভাবেন, কিংবা আমাদের যারা পাঠক রয়েছেন তাদের কতটা চাহিদা রয়েছে সেই বইয়ের দিকে, এই বিষয়গুলো নিয়েও ভাবতে হবে। এবং চাহিদাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আসলে নারী লেখক বা পুরুষ লেখক বলে আলাদা কিছু আছে কিনা, বা লেখক তো লেখকই, আসলে মনের কথাই বলেন। তিনি তো নারীর মনের কথাও বলেন, পুরুষের মনের কথাও বলেন, মানুষের মনের কথা বলেন, মানুষের সমস্যার কথা বলেন। তো সেই আলাপটাই আসলে আমরা করতে চাই যে ভিন্ন কিছু কিনা নারী সাহিত্যিকদের লেখা। আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত হয়েছেন। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ওয়াকিলা তাবাসসুম মোমো, লেখক, একজন নারী লেখক, তিনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। যুক্ত হয়েছেন আমাদের সুলতানা শামিমা, সামিয়া সুলতানা শিমুল যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। স্বাগত জানাচ্ছেন আপনাদের দুজনকে, স্বাগত জানাচ্ছি। একদম শুরুতেই আমি ওয়াকিলা তাবাসসুম আপনার কাছেই আসি। আপনার এবারের বইমেলায় বই নিশ্চয়ই প্রকাশ হয়েছে, কথা হচ্ছিল আপনার সঙ্গে, দুটি বই এরই মধ্যে এসেছে। 2020 সাল 21 সাল থেকে লেখালেখি করছেন। শুরুতে বাধার কথা না বলে একটু আশার কথা বলতে চাই। এবারের বইমেলায় বিশেষ করে নারী লেখকদের কতটা প্রত্যাশার জায়গাটা আসলে কেমন এসছে এখন পর্যন্ত? আপনি নিজে বইমেলায় আসছেন প্রতিদিন, কি অবস্থা দেখছেন বিশেষ করে নারী লেখকদের ক্ষেত্রে? প্রথমত বলবো যে নারী এবং পুরুষ নেই, লেখক তো লেখকই, সেই কথাই। এবং আমাদের ভাষ্যমতে নতুন স্বাধীনতার পর আমরা আরও নতুনভাবে উজ্জীবিত হচ্ছি, এবং চাচ্ছি নারী পুরুষ বৈষম্যর এই মাঝে না গিয়ে যাতে আমাদের মনের কথাগুলো আমরা যেন প্রকাশ করতে পারি, এবং সেই বিষয়ে আমি স্বতঃস্ফূর্ততা দেখছি উভয় প্রকাশক এবং নারী লেখক, পুরুষ লেখক সবার মাঝেই, এবং এটা অবশ্যই আশা জাগানিয়া।
অন্তরা, আপনিও নিশ্চয়ই আমাদের আরো একজন লেখক রয়েছেন। হ্যাঁ, কবি রয়েছেন সাফিয়া সুলতানা শিমুল। আসলে আপনার কাছে যেটি জানতে চাই, এবারই তো আপনার একক প্রথম বই বেরোলো, এর আগে অন্যদের সঙ্গে আরো কবিতার বই বেরিয়েছে। বইটা সম্পর্কে সবার আগে একটু জানতে চাই। জলের বুকে তৃষ্ণা, জলের বুকে আবার তৃষ্ণা হয় কি করে? মানে প্রদীপের নিচে কালি, বিষয়টা কি অনেকটা এরকম? সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বইয়ের নামের সাথে হয়তোবা বুঝে গিয়েছেন নামটি দেখে, জল সবার তৃষ্ণা মেটায়। সেই জলের বুকে যখন তৃষ্ণা, তো এটাতে বুঝতে হবে যে কবিতার সারমর্মটা কি। আমার পুরো গল্পে মানে কবিতার বইয়ের মধ্যে 60টি কবিতা রয়েছে। প্রতিটা কবিতা এক একটা দিক নির্দেশনা করেছেন। সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে প্রতিটা কবিতার মধ্যে রয়ে গেছে অতৃপ্ততা। আমার কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে আমরা যাই কিছু করি না কেন আমরা অতৃপ্ত। সেটা ভালোবাসা হোক, না পাওয়া হোক, পাওয়া হোক, চাওয়া হোক, সব কিছুতেই আমরা অতৃপ্ত। এই যে অতৃপ্তির কথা, মানে যদি আমরা আজকে যে নারী সাহিত্য এই বিষয় নিয়ে যদি কথা বলি, তাহলে এই অতৃপ্তি কি আসলে নারীরও অতৃপ্তি কিনা? একজন নারী যখন জন্ম নেয় তখনই দেখা যায় যে পরিবারের সদস্যরা, মানে এখন পর্যন্ত আমরা যেটি দেখে থাকি সাদা চোখে, যে মানে একটি ছেলে সন্তান হলে ভালো হতো। অর্থাৎ নারীর জন্ম থেকেই আসলে এক ধরনের অতৃপ্তি, মানে সে জন্মগ্রহণ করলো তাতেই আসলে সংসারে এক ধরনের অতৃপ্তি শুরু হয়, এবং এই যে এক ধরনের গ্লানি, সেটি আসলে সারা জীবনই বয়ে বেড়াতে হয়। তো সেই অতৃপ্তির কোনো কথা কি আপনার কবিতায় আছে, নাকি এ কেবলই প্রেম ভালোবাসার কথা? না, ওই ধরনের অতৃপ্ততা আমি কখনো বোধ করিনি। আমি আসলে আমার বাবা মার মেজো সন্তান। আমার বাবা আমাকে একটা ছেলের মতো করেই বড় করেছেন। আমি কখনো সেই বোধটা পরিবার থেকে পাইনি। আর আমি যেহেতু একটা সাংস্কৃতিক সংগঠনের সাথে ছোটবেলা থেকে যুক্ত ছিলাম, আমি সবসময় স্বাধীনচেতা। আমি কখনো এই বৈষম্যে বিশ্বাসী না। আমি নারী, আমি সবসময় মনে করি আমি একজন মানুষ। সেই মানুষ হিসেবে আমি আজ পর্যন্ত কখনো বাধার সম্মুখীন হইনি, ইনশাল্লাহ। শুনে ভীষণ ভালো লাগলো এই কথাই সজল আমরা আসলে আলাপ করছিলাম। এই চিন্তার জায়গা থেকেই একটু ওয়াকিলা তাবাসসুমের কাছেও যেতে চাই। জেন্ডার নিয়েও কাজ করছেন কিংবা জেন্ডার নিয়ে বই লেখেন ওয়াকিলা তাবাসসুম। আমরা মানুষ হিসেবেই লেখালেখি করি, লেখক হিসেবে লেখালেখি করি, কিন্তু বাধাগুলো আসলে কোথায় নারীর ক্ষেত্রে? আমাদের সমাজ ব্যবস্থা একটা বড় ধরনের বাধা কিনা আপনার কাছে কি মনে হয়? নারী পুরুষ এবং জেন্ডারের কথা যদি বলি, আসলে প্রত্যেকটা জেন্ডারে আলাদা কিছু নিড থাকে। পুরুষ হিসেবে আমি কিছু চাই, নারী হিসেবে আমি কিছু চাই। আমি যখন রাস্তায় চলাচল করি তখনও হয়তো বা নারীর আলাদা কিছু প্রয়োজন থাকতে পারে। সে প্রেগনেন্ট থাকতে পারে, তখন তার জন্য আলাদা ব্যবস্থা থাকতে পারে। যেমন আমরা বইমেলায় দেখছি যে এখানে ব্রেস্ট ফিডিং সেন্টার আছে, এটা কিন্তু জেন্ডার হিসেবে নারীর একজন নিড। তো বিভিন্ন জায়গায় যাওয়ার পরে আমার এবারে যে বই জল মাটি অ্যাডাম ও ইভ, এটা মূলত বাংলাদেশের আমি অনেকগুলো জায়গা ঘুরেছি, তাদের নারীদের অবস্থা দেখেছি, জেন্ডার ভেদে তারা ক্লাইমেটের সাথে কিভাবে আসলে নারী পুরুষ আলাদা হিসেবে আমাদের উপরে প্রভাব ফেলছে। যেরকম দেখা যায় যে প্রচুর মাইগ্রেশন হচ্ছে, দেখা যায় সুন্দরবনে যে নারী পুরুষরা থাকে, পুরুষরা হচ্ছে গিয়ে মাইগ্রেট হয়ে ঢাকায় এসে পড়ে কাজের সন্ধানে। তখন নারীরা একা সুন্দরবনে থেকে যায়, তখন তারা বাচ্চাও সামলায়, তারা চাকরি বাকরিরও খোঁজ খবর করে, এবং পুরুষরা দেখা যায় ঢাকায় এসে আরেকটা বিয়ে করে। এটা কিন্তু পুরোটা হয়েছে ক্লাইমেট চেঞ্জের কারণে, কিন্তু এটা প্রভাবটা কিন্তু নারী পুরুষ ভেদে প্রচণ্ড রকমের বেশি। এবং একইভাবে দেখা যায় লেখক লেখিকার কথা যদি চিন্তা করি নারী পুরুষ হিসেবে, আমি মাঝখানে একটা সময় লিখছিলাম, তো আমি আমার বাসায় আমরা দুই বোন, আম্মু আব্বুর সাথে আমরা থাকি। তো দেখা যায় যে বাসায় কেউ ছিল না, আমার একটা কাজ জমা দিতে হবে, আমি কাজ করছি, কিন্তু চুলাতে একটা রান্না আছে। আমি কাজটা ফেলে দিয়ে চুলার রান্নার কাছে গিয়েছি যে আগে এটা তো পড়ে যাবে। তারপরে এসে যখন আমি কাজ করতে বসেছি তখন আমি হারিয়ে গেলাম। ওই দিন আমি আর করতে পারলাম না, লিখতে পারলাম না। তো এই যে ভাগাভাগির বিষয়টা, এটা যেমন গেল একটা পারিবারিক কিংবা সামাজিক একটা জায়গা। বই প্রকাশের ক্ষেত্রে আমরা বেশিরভাগই প্রকাশক দেখি পুরুষ প্রকাশক, আর নারী প্রকাশকও কয়েকজন পেয়েছি আমরা। আপনারা যখন বই প্রকাশ করতে যান, কিংবা আরও তো আপনার পরিচিত অনেকে আছেন, এই ক্ষেত্রে আসলে সমস্যায় পড়েন কিনা? এই ক্ষেত্রে হয়তো আমি সমস্যায় পড়িনি, কিন্তু আমার পরিচিত অনেকেই পড়েছে। যে বিশেষ করে নারী লেখকরা যখন গল্প কবিতা উপন্যাস লিখতে চায় তখন হয়তো বা তাদের বই প্রকাশে তারা বাধা পায় না, কিন্তু তারা যদি স্পেসিফিক কোনো বিষয় নিয়ে লিখতে চায়, নারীর অধিকার নিয়ে যদি যখন বই লিখতে চায়, অনেক সময় এরা বাধা প্রকাশ পায়। আমার পরিচিত একজন লেখিকা আছেন যে সম্মুখে আসতে চায় না, কারণ সে নারীবাদ নিয়ে বই লিখেছে, সে ফেসবুকে পোস্ট দিতে চায় না, এবং এটা নিয়ে সে প্রচুর বাধার সম্মুখীন হয়েছে। তো খুবই ভিজিবল।
এই যে নারীবাদ, এটিকে অনেকেই খুব নেতিবাচক ভাবে দেখেন, মানে নারীবাদ শব্দটা কি নেতিবাচক, আসলে আপনার কাছে কি মনে হয়? অবশ্যই নেতিবাচক না, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। নারীবাদের মূল বিষয় হচ্ছে গিয়ে নারী পুরুষ এবং সবার ভিতরে যাতে বৈষম্য না সৃষ্টি হয় সেটাতে বিশ্বাস করা, ইকুইটি অর্জনের মাধ্যমে ইকুয়ালিটি অর্জন করা, যার যেটা দরকার, নারী হিসেবে আমার যা দরকার, পুরুষ হিসেবে যা দরকার, সেটা পাওয়ার মাধ্যমে আমাদের ইকুয়ালিটি অর্জন হবে। খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু আমরা আসলে জিনিসটাকে একটা গালিতে পরিণত করে ফেলেছি দিনকে দিন। আমরা এই সমাজ ব্যবস্থায়, আমি একটু আপনার কাছে আসি, আমাদের সমাজ ব্যবস্থা নিয়ে সবসময় কথা বলি আমরা, কিছুটা কি পরিবর্তন হয়েছে, সেটি কি অনুভূত হয় এখন? কিছুটা বলতে আমি বলবো, আমি বইমেলা দিয়ে শুরু করি। বইমেলাতে এবার আমার শুরু থেকে এই পর্যন্ত ঢুকতে খুব সাবলীলভাবে আমি মানে কোনো প্রতিবন্ধকতা ফেস করিনি। খুব সুন্দর সাবলীল একটা ব্যাপার। আর সবচেয়ে যেটা আমাকে আনন্দ দিয়েছে একটা লেখক হিসেবে, কবি হিসেবে, এত মানুষের সমাগম আমি মানে ৮-৯ দিন মেলার আগ পর্যন্ত কখনো দেখিনি। আমি খুব বই পোকা মানুষ, হয়তো আমার বই প্রকাশ পেয়েছে, কিন্তু আমি অনেক বই পড়ি। তো সেই জায়গা থেকে আমার কাছে কেন মনে হচ্ছে কোনো বাধাই বাধা না, মানুষ পারে। এই যে মানুষ যে দেখতেছে যে সবকিছু সুন্দর, ওরা কিন্তু আগ্রহ বোধ করতেছে, সবাই আসতেছে। এবং আমি আরেকটা জিনিস দেখতেছি, যারা কর্মজীবী, সন্ধ্যার পর তাদের যে প্লাবন, আমি ৩-৪ দিনে খুবই মানে আবেগ আপ্লুত। আমার খুব ভালো লেগেছে এই ব্যাপার। আসলে এবারের বইমেলা কিন্তু মোটামুটি শুরু থেকেই জমজমাট একটা পরিবেশ, মানে মনে হচ্ছে যে দিন যত গড়াচ্ছে তত মানুষও বাড়ছে। এবং আরেকটি বিষয়, পাঠকদের আগ্রহের জায়গা, নারী লেখক, সেই বিষয় নিয়ে নিশ্চয়ই আমরা আলাপ আরো করবো, কিন্তু আমাদের আবার একটা বিরতিও নিতে হবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। জি দর্শক, বাংলা লিংকের সৌজন্যে নিউজ 24 এর বইমেলা প্রতিদিন অনুষ্ঠানে একটা বিরতি নিতে হচ্ছে, ফিরছে একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বাংলা লিংকের সৌজন্যে নিউজ 24 এর বিশেষ আয়োজন বইমেলা প্রতিদিন অনুষ্ঠানে। আজকের বইমেলা প্রাঙ্গণ লোকে লোকারণ্য, যতই বেলা গড়াচ্ছে মানুষের উপস্থিতি ততই বাড়ছে। আজকে শুক্রবার, সরকারি ছুটির দিন হওয়ায় মানুষের উপস্থিতিও প্রত্যেকটি স্টলের সামনে অসংখ্য মানুষ। আজকে আমরা কথা বলছি নারী সাহিত্য নিয়ে, কথা বলবো একজন প্রকাশকের সঙ্গে এই পর্বে। আমার সঙ্গে ডক্টর জামিল আহমেদ আছেন, সুবর্ণ প্রকাশনীর প্রকাশক। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। আজকের বইমেলায় বেশ জমজমাট মনে হচ্ছে। আস্তে আস্তে দিন যত গড়াচ্ছে তত বইমেলায় মানুষের উপস্থিতিও বাড়ছে।
একটু জানতে চাই আপনার কাছে, আজকে যেহেতু নারী সাহিত্য নিয়ে কথা বলছিলাম, নারী সাহিত্যের ক্ষেত্রে আমরা অনেক ধরনের সমস্যার কথা শুনি, যে প্রকাশকদের আগ্রহের জায়গা, পাঠকের আগ্রহের জায়গা, নারী লেখকদের নিজের সমস্যার জায়গা, সবকিছু মিলিয়ে এই সবকিছু উতরে নারী লেখকরা কতটা সামনে এগোতে পারছে আমাদের দেশে, কিংবা এই বইমেলায় কতটা পেরেছে একটু জানাবেন। আপনাকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা সুবর্ণ প্রকাশনী থেকে এবছর প্রায় আপনার এই কথার উত্তরে বলছি যে সত্যিকার অর্থেই বাংলাদেশের জনসংখ্যার বড় একটা অংশ নারী। তাদের মধ্যে যারা পেশাজীবী, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অন্য পেশায় যারা উন্নয়ন কর্মী আছেন, আমরা সকলের বইগুলো থেকে বিশেষায়িত কিছু বই এবার করেছি। যেমন ফ্রিডম রোড নামে মুক্তির পথ একটি বইয়ের অনুবাদ করেছেন অধ্যাপক ছিলেন মোবাশ্বেরা খানম বুশরা। তারপরে আমরা আরেকটা বই করেছি যে নারীর ভাগ্যজয়ের অধিকার, এটিও মোবাশ্বেরা খানম করেছেন। তারপরে তাহমিনা খান, উনি পাকিস্তানের প্রথম দশকে পূর্ব বাংলার রাজনীতি নিয়ে কাজ করেছেন, আমরা সেটিকে যেমন পাবলিশ করেছি। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বই নিগার চৌধুরী নামে একজন রাইটার, আমাদের নারী লেখক, উনি করেছেন। এই যে সেই বইটি হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব এবং বিকাশ। আর আরেকটি বই বলে আমি থামছি, সেটি হচ্ছে বাঙালি বানিয়া। এই বইটি মুর্শিদা বিনতে রহমান লিখেছেন। তো এইগুলি যে আমি উল্লেখ করলাম, এর বড় একটা কারণ হচ্ছে আমরা সমাজের প্রতিষ্ঠিত ভালো নারী লেখক যারা, তাদের লেখাকে সমান পুরুষের গুরুত্ব দিয়ে পাবলিশ করছি। এর বড় একটা কারণ, যেটা আমি একটু আগে বলেছি, আমরা নারী বা পুরুষ আলাদা না করে যারা পেশায় অত্যন্ত নাম করা, বিশেষ করে মোবাশ্বেরা খানম বুশরা, যিনি উনি বিশ্ববিদ্যালয়ের কলেজের অধ্যাপক ছিলেন, উনি এখন বর্তমানে আমাদের সুবর্ণ প্রকাশনী এডিটরের কাজ করছেন। এটি একদিকে যেমন অনেকে আছেন পরিচিত লেখক, অনেক আগে থেকে লেখেন, সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছেন লেখক হিসেবে, এর বাইরে যারা নতুন লেখক, নারী লেখক বিশেষ করে, তাদের ক্ষেত্রে আপনারা আসলে এটিও গুরুত্বপূর্ণ। আমরা প্রায় স্টলে বা আমাদের ফোন কলে এরকম নতুন রাইটার যারা, তাদের লেখার আগ্রহ দেখতে পাই, নারী রাইটার যারা, আমরা সেখানে শুধু বিচার করি তার লেখার যে ম্যাটেরিয়াল বা যেইগুলি নিয়ে সে লিখছেন সেগুলো সমাজের সাথে সঙ্গতিপূর্ণ কিনা, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সহায়তা করি। অনেক ক্ষেত্রেই প্রতিষ্ঠিত রাইটারের নিয়ম কানুন যেগুলো থাকে সেগুলোকে ব্যত্যয় ঘটিয়েও নতুন রাইটারদেরকে আমরা প্রমোট করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর জামিল আহমেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, বইমেলা প্রাঙ্গণে আছি, আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস বইমেলার অন্য একটি প্রাঙ্গণে রয়েছেন, তার সঙ্গে নারী লেখকও রয়েছেন একজন। একটু জানতে চাই অন্তরা, আপনার মাধ্যমে। অন্তরা, সচল, আমি এখন আছি শিশু চত্বরে। আপনি জানেন যে প্রতি শুক্র এবং শনিবার সকাল 11টা থেকে একটা শিশু চত্বরে শিশু প্রহর চলে, সেই শিশু চত্বরেই আছে। কিন্তু শিশুদের নিয়ে আজ কথা বলবো না, কথা বলবো নারী সাহিত্য নিয়ে, যেটি আসলে আজকে আমাদের বিষয়। এবং দুজন নারী লেখক রয়েছেন আমাদের সঙ্গে। ভালোবাসার চিহ্ন গোলাপ লিখেছেন নুরুন নাহার তুলি। আপনার এই বইয়ে কি আছে আমরা একটু জানতে চাই। আমার ছোট গল্পের বিভিন্ন 9টা ছোট গল্প আছে। আমি দেশে বিদেশের বিভিন্ন জায়গার অভিজ্ঞতার আলোকে আমার গল্পগুলো, 3টা গল্প আছে যে বাস্তব, মানে সত্য ঘটনা অবলম্বনে, আর কি একটু থ্রিল গল্পও আছে, আর এখানে কিছু মেসেজও আছে। আর এই ভালোবাসার চিহ্নগুলো এবছর আমার বের হয়েছে একক গল্প গ্রন্থ। 2022-এ আমার একক কবিতার বই, কাব্যগ্রন্থ বের হয়েছিল, সেটার নামও ছিল ভালোবেসে অবশেষে। তা আমি মনে করি যে ভালোবাসা ছাড়া এই জগৎ সংসারে কিছুই হয় না, যে কোনো কিছুর জন্যই ভালোবাসা দরকার। আর ভালোবাসার চিহ্নগোলাপ বইটা কেউ পড়ে হতাশ হবে না। আমি আশা করি যে বইটা সবাইকে বিনোদন দিবে এবং বিশেষ করে ভাবতেও শেখাবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদেরও সেটি প্রত্যাশা এবং চাওয়া যে এই বইটি যেন কাউকে হতাশ না করে, এবং ভালোবাসা ছাড়া আসলে কিছুই হয় না, পুরো জগৎই অন্ধকার ভালোবাসা ছাড়া। আপনি যে বইগুলো লিখেছেন, তুমি নয়নতারা, এই বইটির মধ্যেও ভালোবাসার কথাই আছে? হ্যাঁ, বইটির মধ্যে ভালোবাসার কথা আছে। এবার আমার 3টি উপন্যাস এসেছে মিজান পাবলিকেশনস থেকে, প্রিয়তমা শ্যামলী, তুমি নয়নতারা এবং পৃথিবীতে প্রেম বলে কিছু নেই। 3টির উপজীব্য প্রেমকে কেন্দ্র করে বটে, তবে প্রিয়তমা, আপনি তো বলছেন পৃথিবীতে প্রেম বলে কিছু নেই আপনার একটি বই। হ্যাঁ, পৃথিবীতে প্রেম বলে কিছু
এটা ভীষণ সাকসেসফুলি এই বইটি সবাই ভীষণ গ্রহণ করেছে। এটা এবার ৪র্থ মুদ্রণ চলছে। এই বইটিতে যেটা আমি যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি, দেখেন এখন ইন্টারনেটের যুগ, চারপাশে এত প্রেমের হাতছানি, এত ধরনের অ্যাপস, এবং সেখানে মানুষ ভুলভাল রিলেশনশিপে জড়িয়ে যাচ্ছে। সেটাকে নিয়েই এই উপজীব্য করে আমার পৃথিবীতে প্রেম বলে কিছু নেই উপন্যাসটি লেখা, এবং এটা ভীষণ জনপ্রিয়তা পেয়েছে। আর এবারে আমার এসেছে প্রিয়তমা শ্যামলী। প্রিয়তমা শ্যামলীতে আমি বলতে চেয়েছি, প্রিয়তমা এমন একটা শব্দ, যে শব্দটার পেছনে একটা নারী সমগ্র জীবন তার মোহে পড়ে থাকে। যে কোনো রমণীর কাছে এটা ভীষণ রমণীয়, এবং প্রতিটা নারীর মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে সে কারো প্রিয়তমা হবে। সেটা তার পারিবারিক জীবনে হোক, তার ব্যক্তিগত জীবনে হোক, তার রাজনৈতিক জীবনে হোক, সাংসারিক জীবনে হোক, কর্মক্ষেত্রে হোক, সে প্রিয়তমা হয়ে ওঠার জন্য নিরন্তর চেষ্টা করে যায়। আবার অন্যদিকে একজন পুরুষও তার বহুগামী মন নিয়ে সব সময় তার চোখে তার প্রিয়তমাকে খুঁজে বেড়ায়। কিন্তু এক জীবনে আসলে পুরুষও কি তার সত্যিকারের প্রিয়তমাকে পায়, বা যেই নারীটি তার সমস্ত জীবন যৌবন ঢেলে দেয় শুধুমাত্র কারো প্রিয়তমা হবার জন্য, আদৌ কি সে হয়ে উঠতে পারে জীবদ্দশায় কারো প্রিয়তমা? এটাকেই আমি উপজীব্য করে লিখেছি প্রিয়তমা শ্যামলী। আর আমার এটা ৩য় উপন্যাস। আমার মনে হয়েছে যে উপন্যাসের কোনো একটা জায়গায়, মানে নামকরণের জায়গায়, আমার মনে হয়েছে শ্যামলী নামটা সবাই শুনলেই বলে যে আমার নামটা খুব সুন্দর। তো খুব একটা প্রচলিত নাম নয় আমার নামটি, তো ইচ্ছা করে আমি আমার নামের একটা ছোঁয়া, যেহেতু আমাদের অনেক প্রিয় ইমদাদুল হক মিলন ভাইয়েরও একটা উপন্যাস রয়েছে বিখ্যাত, শ্যামলীকে বলি নীল হয়, অনেকে আমাকে বলে কি তোমাকে নিয়ে লেখা। তো শ্যামলী নামকরণটা এই জন্য করেছি, এখানে কোনো আমার জীবনের গল্প নয়, তবে প্রিয়তমা হয়ে ওঠার পেছনে এই যে মানুষের ছুটে চলা, নিরন্তর তার মনটাকে নিয়ে ছুটে চলা যে আমি কারো প্রিয়তমা হব, সেই বিষয়টি আসলে উঠে এসেছে। অর্থাৎ নারীর জীবনের কথা, আপনি একজন নারী সাহিত্যিক, বইয়ের মধ্যে সেই কথাটিও আসলে উঠে এসেছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, দুজন নারী সাহিত্যিকের সঙ্গে আসলে কথা বলছিলাম, এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করতে চাই বই মেলার, কিন্তু এই পর্যায়ে চলে যেতে চাই সজলের কাছে। সজল। অন্তরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একসময় নারী লেখক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মোমবাতির আলো জ্বালিয়ে দিনের সমাজের মানুষের কথার বিপরীতে গিয়ে রাতের অন্ধকারে মোমবাতির আলো জ্বালিয়ে বই লিখতেন, আর সেই লেখা থেকে হয়ে উঠেছেন বাংলার নারী লেখকদের পথিকৃৎ। আর সেই পথিকৃৎকে সামনে রেখেই আজকের যে নারী লেখকরা রয়েছেন তারাও সামনে এগোনোর চেষ্টা করছেন। কিন্তু এই আধুনিক এই যুগে যখন মোবাইলে মানুষ বই পড়ে, তখনও প্রিন্টের ছাপায় লেখা বই পড়ার যে স্বাদ, সেটি এখনো মানুষ মনে করেন। আর এই কারণেই হয়তো বইমেলা প্রাঙ্গণ প্রতি বছরই যখন বইমেলার আয়োজন হয়, এই অমর একুশে বইমেলা, তখন এই অসংখ্য মানুষ হাজির হন বইমেলা প্রাঙ্গণে। আর এবারের বইমেলায় একটু আগে ভাগেই মানুষের উপস্থিতিও বেশি। আর ধারণা করা হচ্ছে এবারের বইমেলায় প্রতি বছরে যে বইমেলার লেখক, পাঠক এবং প্রকাশকের যে মিলন মেলায় পরিণত হয়, সেটিও এবার আগে ভাগে জমজমাট হয়ে ওঠায় বইমেলা থেকে মানুষের যে প্রাপ্তির জায়গা, সেটিও হয়তো এবার বেশিই হবে। বই মানুষের মনের খোরাক যোগায়, আর সেই খোরাক লেখকের মাধ্যমে পাঠকের পর্যন্ত পৌঁছায় প্রকাশক হয়ে। আর নারী লেখকরা সেই জায়গায় কতটা অবদান রাখতে পারবেন, সেটি হয়তো সময়ের সাথে সাথে দেখতে পারবো। এবারের বইমেলায় নারী লেখকদের অংশগ্রহণ এখন পর্যন্ত উল্লেখযোগ্য। আমরা একজন প্রকাশকের সঙ্গে কথা বলছিলাম যে সামনের যে সময়টি আছে সেখানেও নারী লেখকদের যে বই প্রকাশের যে সংখ্যা, সেটি বাড়বে, এবং নারী লেখকদের যে বই, সেটি পাঠকরা আগ্রহ সহকারে পড়বেন, এবং আমাদের যে নারী লেখকরা আছে তারা সামনে এগোনোর উৎসাহ পাবে। আজকে বইমেলা প্রাঙ্গণ থেকে এখন শেষ করতে হচ্ছে।
আমাদের বাংলা লিংকের সৌজন্যে নিউজ 24 এর এই বিশেষ আয়োজন বইমেলা প্রতিদিন অনুষ্ঠান প্রতিদিন বিকাল 4:30 আমরা সম্প্রচার করে থাকি। দেখা হবে দর্শক আগামীকাল আপনাদের সঙ্গে এই একই সময়। সবাইকে ধন্যবাদ।